নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে টান টান উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলার অন্ধকারের নরখাদক। আমাদের আজকের গল্পের কিছু বর্ণনা বা ঘটনা প্রবাহ আপনার মনকে বিচলিত করতে পারে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে অন্ধকারের নরখাদক। লোকটা এলো। লোকটা কাঠের সেই ছোট্ট সিঁড়িটা বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে এলো। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। সিঁড়িতে ঠক ঠক করে একটা শব্দের সাথে সাথে যেন মনে হচ্ছিল আমার বুকের ভেতর কেউ দামামা বাজাতে শুরু করেছে। কাল রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা যেন আমার বুকের মধ্যে এখনো জল জ্যান্ত ছবির মতো রয়ে গেছে। আমি চাইলেও সেই দৃশ্যটা ভুলতে পারছি না। মানুষ এত নৃশংস হতে পারে, মানুষ এত ভয়ানক হতে পারে। এমন যদি মানুষের ব্যাখ্যা হয়, তাহলে মানুষ, অমানুষ কিংবা শয়তানের ব্যাখ্যা কতটা ভয়ানক হতে পারে তা আমি বুঝতে পারছি না। আর এইসব মানুষগুলো ভালো মানুষের রূপে পৃথিবীর বুকে আর 10টা মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা জানতেই পারছে না কতটা ভয়ানক একজন তার পাশে এসে বসেছে, কিংবা চলন্ত গাড়িতে তার পাশে বসে আরামের চোখ বুজে রয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কারো পাশে দাঁড়িয়ে সাহায্য চাইছে, কিংবা একটা দোকানের সামনে দাঁড়িয়ে সে কিছু একটা কিনে। আমি আর ভাবতে পারছি না। এই কটা দিন যে আমার কি দুঃস্বপ্নের মতো কেটেছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। জানি না আমার এই দুরবস্থার কথা কখনো কেউ জানতে পারবে কিনা। কিন্তু যদি কেউ জানতে পারে, তাহলে সে কি আমায় এখান থেকে। লোকটা এসে পড়েছে। লোকটা একদম আমার জন্য রাখা ছোট্ট জানলাটা ঠিক বাইরে এসে দাঁড়িয়েছে। আমি জানলা থেকে একবার তাকিয়ে দেখলাম, লোকটার পরনে পরে থাকা লাল রঙের ট্রাউজার প্যান্টটা দেখা যাচ্ছে। লোকটা এবার আস্তে আস্তে ছোট্ট জানলার কাছে নিচু হয়ে বসলো। তার মুখটা আমার সামনে ফুটে উঠল। অমন শান্ত, নিরীহ আর সরল মুখ আর তো একটা দেখা যায় না। কিন্তু ওই মুখের মুখোশের পেছনে যে আসল মুখটা আছে, সেটার কথা কেউ জানে না। লোকটা আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখন কেমন আছো? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ইচ্ছা করছিল চিৎকার করে লোকটাকে গালাগাল করি, কিংবা একতলা থুতু তার মুখে ছুঁড়ে দিই ছোট্ট জানলাটার ফাঁক দিয়ে, কিন্তু সেটা সম্ভব নয়। আমার মুখে একটা বাঁধন বাঁধা রয়েছে। সেটাকে কাপড়ের বাঁধন বললে ভুল হয়, যেন একটা লোহার ছোট বেল্টের মতো। সেটা অনেকবার চেষ্টা করেছি সেটা খুলে ফেলার, কিন্তু কিছুতেই আমি খুলতে পারিনি।
আর যতবার খোলার চেষ্টা করেছি, টেনেছি, ততবারই যেন মনে হয়েছে সেটা আমার মুখের উপর আরো শক্ত করে চেপে ধরেছে। বেলটা যে একেবারেই খোলা হয়নি সেটা নয়, এই যে এখন লোকটা আমার জন্য খাবার নিয়ে এসেছে। এখন লোকটা একটা অদ্ভুত যন্ত্রের রিমোটে চাপ দিলে সেই বেল্টের সামনের দিকের একটা অংশ সামান্য খুলে খাবার মুখে দেওয়ার মতো খানিকটা জায়গা হয়ে যায়। শুধু সেটুকু নয়, গালের অর্ধেকটা পর্যন্ত সরে আসে সেই বেল্ট। তবে পেছনের দিকে ওটা আটকেই থাকে। বেল্টটা গলার সাথেও বাঁধা রয়েছে, যেন মনে হয় একটা গোটা বাক্স আমার গলায়। আর লোকটা ঠিক কুকুরের মতো আমায় এখানে বেঁধে রেখেছে। মুখের বাঁধনটা খুলে গেলেও চিৎকার করে কোনো লাভ হয় না। আমি কয়েকবার চিৎকার করে দেখেছি, কিন্তু এখানকার শব্দ কোথায় বাইরে কোথাও যায়নি। লোকটা জানলার আরো কাছে আসতেই ওখান থেকেই আমি কোনো ক্রমে শুকিয়ে আসা গলা থেকে একদলা থুতু বার করে তার মুখে ছুঁড়ে দিলাম। লোকটা হাসলো, তারপর যে কাজটা করলো তাতে আমার ঘৃণয় গোটা শরীরটা গুলিয়ে উঠল। আমার ছুঁড়ে দেওয়া থুতুটা পড়েছিল তার ঠোঁটের এক পাশে। সে তার লোকে জিভ ব্যবহার করে সেই থুতুটা চেটে নিল। তারপর কেরপতই আস্তে আস্তে বলল, এসব করে কোনো লাভ হবে না, বুঝলে? কেন আমায় এখানে আটকে রেখেছেন? কেন? আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ক্ষতি? আমার কোনো ক্ষতি করার ক্ষমতা তোমার নেই, তবে আমিও তোমার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু কি করব বলো তো, মাঝে মাঝে যে বড্ড খিদে পায়, আর তাই তখন এর জন্য তোমাকে আটকে রাখতেই হবে। না হলে চট করে তো আর এখন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কি তাই না? যতদিন না আরেকজন কেউ আসছে ততদিন তোমায় এখানেই রাখতে হবে। জানোয়ারের বাচ্চা, তোকে আমি। লোকটা আগের মতোই হাসতে লাগলো। হাসতে হাসতে জানলার ছোট্ট তারের জালটা আবার বন্ধ করে দিল। জালের ওপার থেকে আমি দুটো হাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বলেই সে এমন কাজটা করলো। জালটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় হাতের এক পাশে সেই জালের ধারালো দিকটা এসে লাগলো। লোকটার মধ্যে কিন্তু তখন একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। দেখতে পেলাম সে লোলুপ দৃষ্টিতে আমার হাত থেকে বেরিয়ে আসা রক্তের দিকে তাকিয়ে রয়েছে। তার দুটো চোখে লোভ আর হিংস্রতা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না আমি। তাড়াতাড়ি আমি নিজের হাতটা সরিয়ে নিলাম। তারপর দরজার এক পাশে সরে এসে চিৎকার করে আমি বলতে লাগলাম, চলে যাও এখান থেকে, চলে যাও। একবার কেউ এখানে আসুক, একবার কেউ জানতে পারুক তোর কথা, তারপর তোর অবস্থা কি হয় সেটা তুইও দেখ। লোকটা আবার হাসলো। বন্ধ দরজাটার উপর থেকে তার ওই ফেসফেসে গলায় কথা ভেসে এলো, খুব সম্ভবত দুদিন পর একজন আসছে, আর সে এলেই তোমার ছুটি হয়ে যাবে, তোমার একেবারে মুক্তি। তোমার জন্য সেদিন প্রথম দিনের মতো একটা চিকেন পকোড়া থাকবে, নিশ্চিত, কথা দিলাম। লোকটা হাসতে হাসতে চলে গেল। আমি চিৎকার করতে লাগলাম। হঠাৎ করে বুঝতে পারলাম
আমার মুখের সেই বেলটা আবার বন্ধ হয়ে আছে। আর কোনো চিৎকার আমার মুখ থেকে বেরিয়ে আসবে না। একটা হাত দিয়ে অন্য হাতের কেটে আসা অংশটা চেপে ধরে রাখলাম। একটু পরেই কিন্তু একটা অবাক কাণ্ড দেখতে পেলাম। উপরের দিকের ছোট্ট ফাঁকটা থেকে ঘরের মধ্যে এসে পড়ল এক বান্ডিল তুলো, একটা আয়োডিন, খানিকটা ব্যান্ডেজ আর একটা মলম। আর তারপরে শুনতে পেলাম সেই নুপুরের শব্দ। বুঝতে পারলাম এসে দাঁড়িয়েছে আরো একজন শয়তান। না না, তাকে তাকে শয়তান বললে ভুল হবে। তাকে বলা দরকার শয়তানি। ফেঁসে কাঁপা গলায় দেওয়ালের উপর থেকে সে বলে উঠল, রক্ত ছুতো ছুতো নষ্ট করো না, ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও, পরে পরে ওটা আমাদের কাজে লাগবে। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ থেকে একটাও শব্দ বেরোলো না। মনে মনে বললাম, ভগবান ভগবান, আমায় আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো। আমি তো কখনো কোনো অন্যায় করিনি, জ্ঞান তো কখনো কোনো অন্যায় কাজ আমি করিনি ভগবান। তাহলে তাহলে আমার সাথে এমন অন্যায় কেন ভগবান, কেন ভগবান? ছড়িয়ে থাকা তুলো, ডেটল, মলম এবং ব্যান্ডেজের সামনে আমি কাটা হাতে লুটিয়ে পড়লাম। ঘরের মেঝেটা যেন প্রবল ঠান্ডা, আর সেই ঠান্ডায় শুয়ে থাকতে থাকতে এক সময় জ্ঞান হারাতে আসতে শুরু করলাম আমি। তীর্থঙ্কর রায়ের কথা শেষ হতেই গোটা ঘরের মধ্যে হাততালির ঝড় উঠল। সামনে থাকা মায়ের থেকে মুখ সরিয়ে নিয়ে একবার একটু কাশলেন তীর্থঙ্কর রায়। সামনের দিকে বসে থাকা এক রিপোর্টার উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা তীর্থঙ্কর বাবু, আপনি যে এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর গল্প লেখেন, এর প্রথম ইন্সপিরেশন আপনি কোথা থেকে পেয়েছিলেন? মানে কবে আপনি এমন গল্প লিখতে শুরু করেন? আসলে এসব সেভাবে ঠিক মনে না থাকলেও একটা দিনের কথা আমার মনে আছে। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। ঘরে বসে আমি আর আমার বাবা একটা সিনেমা দেখছিলাম। সেই সিনেমাতেই অমনি একটা দৃশ্য তখন চলছিল। ওখানে দেখছিলাম একজন মানুষ আর একজন মানুষকে খুন করে তার মাংস, রক্ত এই সমস্ত খাচ্ছিল। তো আমি ভাবলাম, এমনটা কি সত্যি হয় নাকি? মানে মানুষ মানুষের মানে মানুষ মানুষের মাংস কখনো খেতে পারে? তো তখন বাবা বলেছিলেন যে এই দুনিয়াতে সবকিছুই সম্ভব। আসলে মানুষের মধ্যেই একটা কোণে একটা রাক্ষস লুকিয়ে থাকে। আমরা অনেক কষ্ট করে বিভিন্ন নিয়মকানুন তৈরি করে তাকে চাপা দিয়ে রাখি মাত্র। তো সেই সব নিয়মকানুন সরে গেলেই মানুষের মধ্যে থেকে সেই আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। আসলে মানুষের জন্মই তো হয়েছে এক ধরনের কোনো এক বাঁদর থেকে। তাহলে মস্তিষ্কের মধ্যে থাকা সেই অভ্যাস যাবে কোথায় বলুন তো? শেষের কথাটা তীর্থঙ্কর রায় সামান্য হেসেই বলল। তার কথা শুনে রিপোর্টার বসে পড়ে ও ছোট নোট খাতাতে কিছু একটা খসখস করে লিখতে লাগলো। অন্য একটা মেয়ে রিপোর্টার উঠে দাঁড়িয়ে বললেন, আপনার পরবর্তী উপন্যাস কবে আসছে? তীর্থঙ্কর বাবু, একটা উপন্যাস তো আপনার এই মাসেই রিলিজ করছে সামনের বইমেলায়। এরপরে আপনি কি ভেবেছেন? এমনই কিছু লিখবেন নাকি অন্য কিছু চেষ্টা করবেন? আমার সমস্ত লেখালেখি কিন্তু আসলে আমার পাঠকদের জন্যই। পাঠকরা যেমনটা পড়তে পছন্দ করে আমি পাঠকদের হাতে ঠিক তেমনই উপহার তুলে দেবার চেষ্টা করি। পাঠকেরা না থাকলে এই যে আজ আমার যে সামান্য নাম কিংবা সামান্য যে পরিচিতি হয়েছে সেটা কি থাকতো বলুন তো? তাই পর আমার দুটো উপন্যাস পাওয়ার পরে আমি তৃতীয় উপন্যাসটা একই ধাঁচে লিখতে চাই, মানে ডায়েরি করে প্রতিদিনের ঘটনা উল্লেখ করে।
তীর্থঙ্কর রায় বসে পড়ার পরে আবার একজন রিপোর্টার উঠে দাঁড়িয়ে বললেন, তীর্থঙ্কর বাবু, আমি ট্র্যাক থেকে সরে গিয়ে একটু অন্য ধরনের একটা প্রশ্ন করতে চাইছি। আপনার এই উপন্যাসটা বেরোবার পরে কয়েকজন দাবি করেছিলেন আপনার সেই লেখার ধরনটা প্রথম উপন্যাসের ধরনের যে সামান্য আলাদা। যারা দাবি করেছেন তারা নিজেরা আপনার লেখার কিন্তু একজন একনিষ্ঠ সমালোচক। তারা এও দাবি করেছেন সেই লেখার সঙ্গে অন্য একজন উঠতি লেখকের লেখার বেশ মিল পাওয়া গেছে। তবে ঠিক তখনই পাশে বসে থাকা তীর্থঙ্কর রায়ের বোন কাবেরী রায় বলে উঠল, আজকের জন্য যথেষ্ট হয়েছে, আজ আর নয়। এবার আপনারা আমাদের ক্ষমা করুন, আমাদেরকে এখন বেরোতে হবে। কাবেরী রায়ের কথা শুনে মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা লোকেরা এগিয়ে এলো। সসম্মানে তীর্থঙ্কর রায় ও কাবেরী রায়কে তারা নিয়ে গিয়ে বসালো পাশের ঘরে। যে রিপোর্টার উঠে দাঁড়িয়েছিল সে আরো কয়েকবার নিজের কথাটা বলার চেষ্টা করল, কিন্তু কিছুই বলতে পারল না। রিপোর্টাররা নিজেদের মধ্যে কথা বলতে বলতে একটা গুঞ্জনের সৃষ্টি করলো হলের মধ্যে। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসতেই তীর্থঙ্কর রায়, কাবেরী রায় কর্মকর্তাদের তত্ত্বাবধানে এগিয়ে ভিড় ঠেলে নিজেদের গাড়ির কাছে পৌঁছে গাড়িতে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই পেছনের সিটে হেলান দিয়ে তীর্থঙ্কর রায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ বাবা, এই বেস্ট সেলার বই লেখার যে কত ঝামেলা, কত ঝক্কি, আর সেসব যদি সমস্ত মানুষ বুঝতে পারতো, অন্তত পাঠকরা বুঝতে পারতো, তাহলে এত পরিশ্রম সবটাই না হয় আমাদের সার্থক হতো। কাবেরী দাদার কথা শুনে হেসে ওঠে, তারপর বলে, তা যা বলেছিস, এইসব করতে করতে যে কতটা সময় নষ্ট হয়ে যায় সেটা তো আর কেউ বোঝে না। আর তোর বই তো পাবলিশ হতে এখনো কয়েকদিন বাকি আছে। চল না, কয়েকটা দিন একটু বাইরে কোথাও ঘুরে আসি। একভাবে তো লেখাটা শেষ করলি, এবার তো তোরও একটু স্পেস দরকার। কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। তাহলে কালকের দিনটা বিশ্রাম নিয়ে ভাবছি পরশুদিন চল তাহলে কোথা থেকে না হয় আমরা ঘুরে আসি, ফিরে আসলে না হয় বাকি সবটা দেখা যাবে। এখন ঘুরতে গেলে কয়েকটা দিন ঘোরাও হবে, আর আমার নতুন লেখারও কোনো হয়তো প্লট নিয়ে আমার ভাবাও হয়ে যাবে ততদিনে। এই লেখক জীবন, এই ভিড়ভাট্টার আলো, বইয়ের পাতা, খাতা কলম ছেড়ে তীর্থঙ্কর রায় এবার একটু ঘুরতে যেতে চাইছিল। আর তার সঙ্গে ছিল তার বোন কাবেরী রায়। একজন লেখকের জীবনের পথ সামান্য সময়ের জন্য বদলে গেল আনন্দের মুহূর্তে। দুদিন হয়ে গেল ওরা কেউ আমার কাছে আসছে না। কি জানি কি হলো। দুজনেই যদি একসাথে মরে গিয়ে থাকে তাহলে বড় ভালো হয়, কিন্তু কিন্তু যদি সেটাই হয় তাহলে আমি এখান থেকে উদ্ধার হব কি করে? আমি গিয়ে দাঁড়ালাম লোহার দরজাটার সামনে, তারপর দুটো হাত দিয়ে বারবার আঘাত করতে লাগলাম দরজাটার উপর। দুটো হাত দিয়ে দরজায় বারবার আঘাত করার জন্য আমার দুটো হাতে কেমন যেন কালো হয়ে এসেছিল। মাঝে মাঝে এমনভাবে শব্দ করলে ওপর থেকে কেউ না কেউ নেমে আসে, সেই লোকটা কিংবা কিংবা সেই মেয়েটা, আর না হলে অন্তত অন্তত আরও একটা লোক, যতদূর কাজের লোক বলেই মনে হয়। কিন্তু আজ দুটো দিন ধরে এতবার শব্দ করার পরেও কিন্তু কেউ নেমে আসছে না। তাহলে কি উপরে কোথাও ভূমিকম্প হলো, কিংবা কিংবা গোটা বাড়িতে আগুন লেগে সবাই একসাথে মারা গেল? এমনটা তো হতে পারে যে এরা সবাই মিলে কোথাও চলে গিয়েছে আর এখানে আমায় একা রেখে গিয়েছে মরার জন্য। কিন্তু যদি সেটাই হয় তাহলে কাল রাতে আমার এখানে এত খাবার দিয়ে গেল কেন? এই ঘরে এখন খাবারের কমতি নেই। আমি যদি 4 বেলা করেও খাই তাহলেও দিন 4 খাবার দেওয়া রয়েছে, শুকনো খাবার, ফল, বিস্কুট, এমনকি একটা ফ্লাক্সে চা পর্যন্ত দেওয়া আছে। এখানে কাউকে আটকে রেখে খাবার দিয়ে যায় যাতে কোনো অসুবিধা না হয়, এরকমটা আমি প্রথমবার দেখলাম। আর একটা যে সমস্যার কথা আমি ভেবেছিলাম সেটা কিন্তু আজ সকালেই সমাধান হয়ে গেছে। হঠাৎ করেই যখন ঘুম ভাঙল তখন দেখতে পেলাম আমার মুখের বেলটা খোলা, কিন্তু কিন্তু কেউ কোথাও নেই। কয়েকবার চিৎকার করে ডাকার পরেও কেউ আমার কথা
শুনতে পেল না। অর্থাৎ আমি যখন ঘুমিয়েছিলাম তখন কেউ এসে আমার আমার মুখ থেকে বেলটা খুলে দিয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ দরজায় ধাক্কা দিলাম, কিন্তু তাতে লাভ কিছুই হলো না। তারপর এক সময় বাধ্য হয়ে ফিরে এলাম ঘরের এক পাশে। খাবার, ফ্লাস্ক, গ্লাস সব কিছু তুলে রেখেছিলাম ঘরের এক পাশে একটা ছোট্ট তাকের ওপর। সেখান থেকে গ্লাসটা তুলে নিয়ে চা খেতে শুরু করলাম। মৃত্যু যদি বা হয়, তাহলে মৃত্যুর আগে আগে এভাবে মরে গিয়ে কোনো লাভ নেই। অন্তত শরীর ঠিক রাখতে হবে। যদি কোনো একটা সুযোগ পাওয়া যায়, যে মুহূর্তে এখান থেকে পালাবার সুযোগ বেরিয়ে আসবে, তখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এতদিন আমি এখানে রয়েছি, এর মধ্যে একদিনে এভাবে এত খাবার আমায় দিয়ে যায়নি। এই রাতের বেলায় সামান্য একটা রুটি আর অখাদ্য একটা তরকারি, দুপুরবেলা সামান্য ভাত, ডাল, আর কখনোই কিছু নয়। তবে ব্যাপারটা কিন্তু সব সময় একরকম হয় না। মাঝে মাঝে বেশ ভালো খাবারও পাওয়া যায়। শরীরের দিক থেকে কোনো সমস্যা না হলেও আসল সমস্যা হতো মানসিক দিক থেকে। মাঝে মাঝে মনে হতো দরজার ঠিক উপরে একটা হিংস্র কুকুর ডেকে চলেছে। এতটাই হিংস্র তার ডাক, যে কোনো মুহূর্তে সে ঘরের ভেতর ঢুকলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। আমি চিৎকার করতাম, কাঁদতাম, কিন্তু তাতে লাভ কিছুই হতো না। এক সময় কুকুরের ডাকটা বন্ধ হয়ে যেত, আর আর মাঝে মাঝেই ঘটতো সেই ভয়ঙ্কর ব্যাপারটা। আর সে কথাটা আমি আমি মনে করার চেষ্টা করতেও চাই না। আমি মনে করার চেষ্টা করতেও চাই না। সে কথাগুলো মনে করলে আমার পেটের ভেতরটা গুলিয়ে ওঠে, মাথা ঝিমঝিম করতে থাকে। আমি ঘরের মেঝের উপর অবসন্ন হয়ে বসে পড়ি। আমার মুখ থেকে কোনো কথা বেরিয়ে আসতে চায় না, তবুও যেন রুদ্ধ গলায় শত কষ্টে আমি বলার চেষ্টা করি, কে কোথায় আছো, কে কোথায় আছো? আমায় এই নরক থেকে বাঁচিয়ে নিয়ে যাও। আমার দম বন্ধ হয়ে আসছে। মা, তুমি কোথায় আছো? বাবা। বুঝলি কাবেরী, গল্পটা তো এই মাসেই বেরিয়ে যাচ্ছে। পরের উপন্যাসের ব্যাপারে বাড়ি ফিরে কিছু একটা ভাবতে হবে, কিন্তু এত কম সময়ের মধ্যে কাবেরী রিসোর্টের দোতলার ব্যালকনির কাছে দাঁড়িয়েছিল। তীর্থঙ্করের কথা শুনে তার দিকে এগিয়ে এসে বলে, দাদা, এত ভাবিস না। এত কিছু ভাবার তো প্রয়োজন নেই। কয়েকটা দিন এখানে ছুটি কাটিয়ে যাই, তারপর বাড়ি ফিরে না হয় ভাবা যাবে। আর তাছাড়া বাড়ি ফিরে যাওয়ার মধ্যে যদি পরের উপন্যাসটা। শেষের কথাটা বলার সময় কাবেরীর মুখে একটা হাসি দেখা যায়। সে এগিয়ে এসে তার দাদার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে, একবার ঝাঁকিয়ে দিয়ে তারপর বলে, আমি কিন্তু একটা অন্য কথা ভাবছি দাদা। কনফারেন্সের শেষের দিকে যে রিপোর্টার লোকটা হঠাৎ করে তোর গল্পের সাথে অন্য একটা লোকের গল্পের তুলনা করতে চাইছিল, লোকটা কি বলতো? লোকটাকে আমি এর আগেও দেখেছি, বুঝলি। যে কটা কনফারেন্সে আমি গিয়েছি সেখানেই কিন্তু লোকটা উপস্থিত ছিল। আমার প্রত্যেকটা উপন্যাসের একেবারে কাঁটা ছেঁড়া বিশ্লেষণ করে, তাছাড়া সমালোচনা করে বেশ। তবে এই সমস্ত কয়েকটা লোক থাকলে খুব সহজে কিন্তু জনপ্রিয়তা পাওয়া যায়, বুঝলি। না রে, আমার কিন্তু ব্যাপারটা একেবারেই সুবিধের মনে হচ্ছে না। লোকটা এর আগেও এমনই কাজ করেছিল, আর তোর লেখার সাথে অন্য কারোর লেখার যে একটা মিল রয়েছে সেটা লোকটা বারবার বলতে চাইছে। এমনকি খবরের কাগজেও একবার তার লেখাটা দেখেছিলাম। তীর্থঙ্কর কাবেরীকে টেনে নিয়ে যায় ব্যালকনির কাছে। তারপর সামনে রাখা দুটো চেয়ারে দুজন বসে, তাকিয়ে থাকে জঙ্গলের দিকে। জঙ্গলের শেষের দিকে এই ছোট্ট রিসোর্ট। এবার শান্ত গলায় তীর্থঙ্কর বলে, এখন এই 3টে দিন পুরো ছুটি আমাদের। এখন আর কোনো কথা নয় কাবেরী, নিজের মতো দিনটাকে উপভোগ কর। তারপর তো আবার ফিরে গেলে সেই একই রকম সবকিছু।
আচ্ছা, রামুকে ভালোভাবে সব বুঝিয়ে দিয়ে এসেছিস তো? কাবেরী দাদার কাঁধের উপর মাথা রাখে, তারপর ধরা গলায় বলে, দাদা, বাবা যদি আজকে বেঁচে থাকতো কত খুশি হতো বলতো। তীর্থঙ্কর কিছু বলে না, দুজনে মিলে তাকিয়ে থাকে বাইরের দিকে। আজ প্রায় 2 দিন হয়ে গেল উপর থেকে নিচে আর কেউ নেমে আসেনি। খাবার দাবার নিয়ে আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্য একটা কথা আমার বারবার মনে হচ্ছে, যদি লোকগুলো এই বাড়িটা ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? কেউ তো কখনো জানতেই পারবে না আমি আমি এই ঘরের নিচে একটা পাতাল ঘরে বন্দি হয়ে আছি। আর আমার সর্বক্ষণের সঙ্গী আমার এই ডায়েরিটা, যদি কোনোভাবে আমি আমি এখান থেকে পালিয়ে যেতে না পারি, আর ডায়েরিটা যদি কেউ হাতে পেয়ে যায়, তাহলে সে হয়তো জানতে পারবে এখানে আমার সমস্ত দিনগুলো কিভাবে কেটেছে, কতটা ভয়ে ভয়ে আমার মানসিক কষ্টে দগ্ধে আমি কাটিয়েছি সময়। আমার ডান গালের কাজটা কখন যেন কেটে গিয়েছে। আমার মনে নেই, মুখে পড়ে থাকা বেলটা যেন ঠোঁটের উপর একটা কালো আস্তরণ তৈরি করে দিয়েছে। যখন বেলটা সামনের দিকে খোলা হয় তখন মনে হয় যেন আমার মুখটা বিশ্রাম পেয়েছে, ঠোঁটে যেন কালশিটে দাগ পড়ে গেছে। মাঝে মাঝে একটা অদ্ভুত ব্যাপার মনে হয় এই 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 বেলটা যদি আর একটু চেপে বসতো তাহলে কি হতো? তাহলে হয়তো আমার মুখের হাড়গুলো ফটফট করে ভেঙে যেত। কথাটা ভাবতেই আমি 2 হাতের চোখ ঢেকে শিউরে উঠলাম। একবার বাঁ দিকে তাকিয়ে দেখলাম ঘরটার দিকে। এখন মুখে বেল্ট নেই, বেল্টটা রয়েছে ঘাড়ের কাছে। এদিকে ওদিকে তাকাতেই উঁচুতে সেই জানালাটা চোখে পড়ল। সেই জানালাটা দিয়ে শুধু আকাশ ছাড়া আর কিছু দেখা যায় না। ঘরটা খুব একটা বড় নয়। ঘরের মধ্যে একটা চেয়ার, একটা টেবিল, একটা বেঞ্চ ছাড়াও রয়েছে সামনের দিকে একটা লোহার দরজা, আর সেই লোহার দরজার উপরে ছোট একটা জানালা। ঘরের এদিকে ওদিকে মেঝের দিকে ভালো করে তাকালে মাঝে মাঝে যদিও একটা দুটো ইঁদুর দেখা যায়। ঘরটা অপরিচ্ছন্ন, এখানে ওখানে ধুলো আর মাকড়সার জাল লেগে রয়েছে। তবে টেবিলের উপর পড়ে রয়েছে একটা বেশ বড় সড়ো ডায়েরি, তার পাশে একটা পেনদানি, আর তাতে কয়েকটা পেন। প্রথমবার অবাক লেগেছিল, এখানে ওই পেনদানি আর পেন দেখতে পাবো তা ভাবিনি। তবে বুঝতে পেরেছিলাম সেগুলো অনেক দিন ধরে এখানে রয়েছে। ধুলো পড়ে রয়েছে চারিদিকে। ঘরের মধ্যে একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ সবসময় ছড়িয়ে থাকে। দিনের মধ্যে বেশিরভাগ সময় আমি মেঝেতে শুয়ে কাটাই। মাঝে মাঝে যখন প্রবল কষ্ট হয় কিংবা মাথার মধ্যে অজস্র চিন্তা ভাবনা এসে গিজগিজ করতে থাকে, তখন উঠে গিয়ে বসি ওই চেয়ারে। তারপর সামনে রাখা টেবিলের ওপর ডায়েরিটা খুলে সেখানে লিখতে থাকি। আসলে যে কি লিখতে চাই সেটা আমি নিজেও বোধহয় জানি না। মুখটা সব সময় বাঁধা থাকে বলেই হয়তো মনের মধ্যে চলতে থাকা কথাগুলো বেরিয়ে আসে লেখার আকারে। আর তাছাড়া তা হবে নাই বা কেন? আমি যে নিজে একজন লেখক, লেখাই আমার স্বপ্ন, আমার আশা। আমার মনে আছে স্কুল ম্যাগাজিনে প্রথমবার আমার লেখা ছাপা হওয়ার পর আমি স্বপ্ন দেখেছিলাম একদিন আমি অনেক বড় লেখক হব। একদিন আমার লেখা গল্প পড়ে সবাই খুশি হবে, আর সবাই আমার লেখা বই কিনবে। সবাই আমায় দেখে হাততালি দেবে, আমার সাথে ফটো তুলতে চাইবে। এমন একটা নাম, একটা যশ আমার ছোটবেলা থেকেই পাওয়ার ইচ্ছে ছিল। তাই বড় হওয়ার সাথে সাথে লেখাটা চালিয়ে গিয়েছিলাম। কলেজ শেষ করার পরে যখন বুঝতে পারলাম লেখক হওয়ার রাস্তাটা এত সহজ নয়, তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিলাম।
আর তার সাথে সাথে চালিয়ে যেতে লাগলাম লেখালেখিটা। কিন্তু কিন্তু সেই সমস্ত কিছু ঠিকই ছিল। তবে তবে এই লোকটার কাছে না এসে পড়লে বোধহয় আমার এরকম চরম পরিণতি হতো না। লোকটার কাছে আসাটাই আমার জীবনের চরম ভুল হয়ে গেছে। কিন্তু তখনও কি আমি জানতাম এই ভালো মানুষ এত সরল সাদাসিধে একজন মানুষের নামের আড়ালে রয়েছে এমন একজন নিকৃষ্ট ভয়ঙ্কর মানুষ? তা যদি জানতাম তাহলে আমি এখানে কখনোই আসতাম না। কিন্তু এখন এখান থেকে পালাবো কি করে? যতদূর মনে হচ্ছে এখন এখানে আর কেউ নেই, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এ কথা ভেবে আমি লোহার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দুটো হাতের নিচের দিকে অসহ্য যন্ত্রণা, তার উপর আঙুল দিয়ে পেন ধরে কোনো রকমে লিখতে লিখতে সেই যন্ত্রণা যেন আরো বেড়ে উঠেছে। আমি কোনো রকম কান দিয়ে লোহার দরজাটা ধাক্কা দিলাম। লোহার দরজার একটা ভারী শব্দ হয়ে আমার ঘরের ভেতরে ঝমঝম করে উঠল। লোহার দরজায় দুটো জানালা মতো আছে, একটা রয়েছে তালার দিকে একদম হাঁটু গেড়ে বসে যেটা দেখতে হয়, আর একটা রয়েছে মাথা থেকে সামান্য ওপরে। আমি হাঁটু গেড়ে নিচে মাটিতে একরকম শুয়ে পড়লাম। সেই ছোট জানালাটার কাছে চোখ রাখলাম, সেটা এখন খোলা রয়েছে। এই জানালাটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আমি প্রতিবার কিন্তু একটাই দৃশ্য দেখতে পেয়েছি, একটা ভেঙে পড়া দেয়াল, আর সেই দেয়ালের গায়ে লেখে থাকা কেমন যেন শ্যাওলা। ছোট্ট জানালাটা দিয়ে একটা মোটকা গন্ধ আমার নাকে এসে লাগতে শুরু করলো। আমি সেই জানালাটার কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে চিৎকার করে বললাম, কে আছো? কে কোথায় আছো? বাঁচাও আমায়, আমি এখানে আটকে গেছি, আমায় বাঁচাও। কিন্তু আমার শব্দগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে লাগলো আমার কানে। কোথাও সামান্যতম শব্দ আমি পাচ্ছি না, যেন একটা চরম নিস্তব্ধতার মধ্যে ঢেকে গেছি আমি। পরিশ্রান্তভাবে সেখানে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। মুখের পাশে একটা ঘা জন্মেছে, সেই ঘায়ে মাঝে মাঝে একটা মাছি ভন ভন করে এসে বসছে। সে মাছির শব্দটা আমায় মনে করিয়ে দিচ্ছে আমি এখানে একা, যেন এই গোটা পৃথিবীতে আমি একা। আমি ছাড়া কেউ কোথাও নেই। মাছিটা আমার ঘায়ের রক্ত মাঝে মাঝে চেটে খাচ্ছে। সেটা বুঝতে পারলাম কারণ গালের কাছটা সুরসুর করে উঠছে। নিজের অজান্তেই একটা হাত তুলে সেই গালের কাছে ঘায়ের উপর একটা চাপড় মারতেই যন্ত্রণায় মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সেই ঘা মতো জায়গাটা থেকে রক্ত টপ টপ করে বেয়ে পড়তে লাগলো আমার জামার কাছে। এবার জামার দিকে তাকানা। প্রথম যেদিন এখানে এসেছিলাম সেদিন এই জামাটাই আমার পরনে ছিল। প্যান্টের মধ্যে ইন করে গোঁজা আমার ইস্ত্রি করা জামাটার অবস্থা এখন কেমন হয়েছে, ধুলো ময়লায় এতটাই বিধ্বস্ত যে তার রং এখন আর চেনা যায় না। এখানে ওখানে সামান্য ফেঁসে গেছে জামাটা। আমার পকেটের কাছে জামার পকেটের কাছে গোজা রয়েছে একটা পেন, আর তার পাশে গোজা রয়েছে একটা কাগজটা টেনে বার করলাম। অফিসের একটা কাজের কাগজ। এই কাগজটা আমার পকেটে ছিল, আমি এতদিন খেয়াল করিনি ব্যাপারটা। টেনে বার করলাম, দেখতে পেলাম কাগজটা আমারই তৈরি করা একটা রিপোর্ট। আর কাগজের নিচের দিকে আমার নাম সই করা রয়েছে, কল্লোল সেন। তীর্থঙ্কর আর কাবেরী 3 দিনের মধ্যে ফিরে এলো তাদের বাড়িতে। উপন্যাসটা কাল বাজারে আসতে চলেছে। কাল দুপুরে ওদের একবার যেতে হবে প্রকাশকের কাছে। তাছাড়া আরও অনেক ফর্মালিটি রয়েছে। গোটা দুপুরটা ঘুমিয়ে নিয়ে বিকেলে ঘুম থেকে উঠতেই দেখতে পেল দুটো মিসড কল এসেছে। ফোনটা খুলে ফোন ব্যাক করতেই অপর প্রান্ত থেকে একজন ভারী গলায় বলে উঠল, নমস্কার তীর্থঙ্কর বাবু,
আমি দৈনিক পত্রিকা কাগজ থেকে বলছি। আসলে আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার খুব প্রয়োজন ছিল। আপনার সাথে মুখোমুখি কিছু কথা বলতে চাই আমি। আর আপনার সম্মতি থাকলে সে সমস্ত নিয়ে একটা ইন্টারভিউ আমরা আমাদের কাগজে প্রকাশ করব। বুঝতেই পারছেন, আপনার নতুন বই আসতে চলেছে, তাই এই ইন্টারভিউটা আপনার বইয়ের বিক্রির ক্ষেত্রেও সাহায্য করবে। বেশ, কিন্তু আমি আজই বাড়ি ফিরেছি। আজ আর আমি এই সময় যেতে পারবো না। আপনি বরঞ্চ কাল সকালে একবার ওই 10টা নাগাদ আসুন, কেমন? তীর্থঙ্কর বাবু, আপনার ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমায় এতটা সময় দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। তাহলে কাল দেখা হচ্ছে। আর আর আপনার পরবর্তী উপন্যাসের ব্যাপারে যদি কিছু কথাবার্তা বলতে চান তাহলেও সেটা কালই হবে। এখন রাখছি। তীর্থঙ্কর মোবাইলটা রেখে ঘরের ভেতরে এসে দাঁড়াতেই কাবেরীকে দেখল রান্নাঘরের কাছে। কফি তৈরি করতে করতে কাবেরী বলে উঠল, দাদা, দাদা উঠে পড়েছিস? কার সাথে কথা বলছিলি? কি ওই অমর নামের কেউ একজন ছিলেন, বললেন যে দৈনিক পত্রিকা থেকে আসছেন, কাল একটা ইন্টারভিউ নিতে চান। তা কালকে সকালে আমি ফাঁকাই আছি, কালকে দিনটা দিয়ে দিলাম। তাই কথাটা শুনে কাবেরী কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, অমর 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 সান্যাল কি? যতদূর মনে পড়ছে ওই লোকটা না? ওই যে লোকটা কনফারেন্সে আমায় শেষ প্রশ্ন করতে চেয়েছিল, যে লোকটা কাগজে লেখালেখি করে এবং বলে আমার গল্পের সাথে নাকি অন্য অনেকের গল্পের মিল পাওয়া যায়। তার জন্যই আমি তাকে কালকের দিনটা সময় দিলাম। লোকটা আসুক, আমার সাথে সামনাসামনি কথা বলুক। তার যখন মনে হয়েছে ব্যাপারটা একটা ফয়সলা করা তো দরকার নাকি। কাবেরী এগিয়ে এসে বলল, কিন্তু দাদা, লোকটা যদি কাগজে উল্টোপাল্টা কিছু লেখে, যদি সবাই তোকে খারাপ ভাবতে শুরু করে, তখন তুই কিভাবে কত কষ্ট করে। কাবেরী, এত কিছু ভাবিস না। তোর মনে নেই বাবা আমাদের কি বলতেন? বাবা বলতেন, যদি মন থেকে ভালোভাবে কিছু করা হয় তাহলে যা চাওয়া হয় সেটা কোনো সময় বিফলে যায় না। তুই এত চিন্তা করিস না। কফির কাপ নিয়ে তীর্থঙ্কর হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে গেল আর গলা তুলে ডাকতে লাগলো তাদের কাজের লোককে। রজত, রজত কোথায় গেলি? খাবার দিয়েছিস? প্রথম যখন এ বাড়িতে এসেছিলাম সেই দিনের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। ঘরে এসে যখন চেয়ারে বসেছিলাম তখন বুকের ভেতরটা কেমন যেন দুরুদুরি করে কাঁপতে শুরু করেছিল। এত বড় একজন মানুষ, তার সাথে আমি দেখা করতে এসেছি, আর তিনি আমার সাথে দেখা করার জন্য সময় দিয়েছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ভদ্রলোক এসে বসলেন আমার উল্টো দিকে চেয়ারে, বেশ হাসি মুখে আমার নাম জিজ্ঞাসা করলেন। কি নাম তোমার? কল্লোল স্যার। শুনেছি তুমি নাকি আমার সমস্ত কাজ বেশ ভালোভাবে দেখেছ। তাছাড়া তুমি নাকি আমার একজন গুণমুগ্ধ ভক্ত। তা তুমি আমার কাছে কি চাও বলো তো? মানে তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে তুমি কিন্তু সেটা বলতে পারো। আসলে স্যার, আমি চাই একদিন বড় হয়ে আপনার মতো একজন হব। আপনার কাজ দেখে আমি নিজে খুব অনুপ্রাণিত হই, আর তেমনটাই আমি কোনো একদিন করতে চাই। তাই আপনার সাথে দেখা করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। যদি আমায় আপনি কিছু সাহায্য করেন। লোকটা আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তার বাড়ির কাজের লোকটি 2 প্লেট পকোড়া আর তার সাথে কফি নিয়ে এলো। বেশ তো কল্লোল, তোমার যখন ইচ্ছে তখন তোমার সেই ইচ্ছা আমি পূরণ করব। আসলে পরের যে প্রজেক্টে আমি হাত দিয়েছি তাতে আমার কারোর সাহায্য লাগবে। আসলে বুঝতেই পারছো, আমার একার পক্ষে এতগুলো কাজ একসাথে করা সম্ভব নয়। তো যদি তুমি আমায় কিছু সাহায্য করো তাহলে পরের কাজটা আমরা যৌথভাবে করতে পারি। লোকটার কথা শুনে আমি তখন আনন্দে নেচে উঠেছিলাম। আনন্দের চোটেই প্লেট থেকে একটা পকোড়া তুলে কামড় দিয়েছিলাম, কিন্তু কামড়টা কেমন যেন একটু অন্যরকম খেতে। আমার মুখ দেখে বোধহয় লোকটা ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, তাই বলল, এই কি হলো?
আরে আমাদের ওই রান্নার লোকটা সব সময় একটু অন্য ধরনের কিছু রান্না করার চেষ্টা করে। এই পকোড়ার রেসিপিও তার নিজেরই তৈরি। মাংসটা ম্যারিনেট করে রাখে, তাছাড়া আরও অনেক কিছু মেশায় তাতে। তবে খেতে কিন্তু বেশ ভালো। তুমি খাও। খেতে খেতেই লোকটার দিকে তাকিয়ে বলেছিলাম, নেক্সট প্রজেক্ট মানে ঠিক কেমন কাজ করতে চাইছেন আপনি বলুন তো? মানে তাহলে আর কি কাজ করতে সুবিধা হবে আমার। আর তাছাড়া আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আর সেই হিসেবে আপনাকে সময়টা ঠিক কিভাবে দেব আমাকেও ওটা নিয়ে ভাবতে হবে। দেখো কল্লোল, আমার সাথে কাজ করতে চাইলে তোমাকে কিন্তু প্রাইভেট কোম্পানির কাজটা ছাড়তেই হবে। যদি 2 মাসে কাজ শেষ হয়ে যায় তাহলে তুমি 2 মাস পর আবার গিয়ে প্রাইভেট কোম্পানিতে জয়েন করে নেবে। তুমি সেই প্রাইভেট কোম্পানি থেকে মাসে যে টাকাটা পাও সে টাকাটা তোমায় আমি 1 মাস হিসেবে দিয়ে দেব। তুমি আমার এখানেই থাকবে, আমার এখানেই খাবে, আমার সাথে কাজ করবে। কাজ শেষ হয়ে গেলে তুমি তারপর ফিরে গিয়ে আবার সেই কোম্পানিতে কাজ করতে থাকো। পরবর্তী প্রজেক্ট যখন আমার আবার শুরু হবে তখন আমি আবার তোমায় ডেকে নেব। বুঝতেই তো পারছো, একা হাতে কাজ করার চেয়ে 2 জন মিলে কাজ করলে কাজটা ভালো হবে আর তাড়াতাড়িও হবে। তার কথা শুনে একটু দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। যে কোম্পানিতে আমি কাজ করি তার মাইনে খুব একটা বেশি নয়, মেরে কেটে মাসে 7,000 টাকা থাকে। বাবার পেনশনের টাকা রয়েছে, তাতে আমাদের সংসার কোনো রকমে চলে যায়। বাকি আমার টাকাটা সংসারে উপরি হিসেবে কাজে লাগে। তাই সেই টাকাটা যদি উনি মাসে আমায় দিয়ে দেয় তাহলে আমারই ভালো। প্রথমত আমি কাজ শিখতে পারবো ওনার সাথে কাজ করে, আর আমারও কিছুটা নাম হবে। দ্বিতীয়ত ওই প্রাইভেট কোম্পানিতে গাধার মতো খাটতে হবে না, তার বদলে নিজের ইচ্ছে মতো পছন্দের কাজ করতে পারবো। কথাটা মনে মনে ভেবে চলেছিলাম। ঠিক তখনই লোকটা আবার বলল, আরে এ কি করলো, তুমি তো কফি খাচ্ছ না, কফিটা খাও। আরে কফিটাও খেয়ে দেখো একবার। কফির কাপটা তুলে মুখে দিলাম। গরম কফি, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগলো। তবে কফিতে একটা অদ্ভুত কেমন যেন গন্ধ ছিল। যেন গন্ধটা কিসের সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। কাপের কফি শেষ করে তাকে বললাম, তাহলে স্যার আমি 2 দিনের মধ্যে আপনাকে ব্যাপারটা জানাচ্ছি। আসলে বাড়িতে একবার কথা বলতে হবে তো। বেশ তো, কোনো তাড়া নেই, তুমি সময় নাও, তুমি আস্তে আস্তে আমায় জানাও। কফিটা শেষ করে চেহার ছেড়ে উঠে পেছনের দিকে ঘুরতে যাব, হঠাৎ করেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল। আমি টাল সামলানোর জন্য সামনে রাখা চেয়ারটায় হাত দিয়ে চেপে ধরতে শুনতে পেলাম লোকটা বলছে, এ কি হলো কল্লোল, তুমি ঠিক আছো তো? মাথা ঘুরছে নাকি? আমার 2টো চোখ কেমন ঝাপসা হয়ে আসছিল, মাথাটা সামান্য ঘুরে উঠেছিল। সেভাবেই কোনো রকমে সামলে নিয়ে বললাম, আসলে বোধহয় প্রেশারটা লো হয়ে গেছে। হঠাৎ করে উঠে দাঁড়াতে গিয়ে মাথাটা ঘুরে উঠল। ও কিছু নয় স্যার, আমি চলে যাব। লোকটা কিন্তু আমায় যেতে দিল না। জোর করে আমায় তার একটা ঘরে বিছানার ওপর শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলল। আমি ভালো মনে সেখানে শুয়ে বিশ্রাম নিতে শুরু করেছিলাম। আর শুয়ে থাকতে থাকতে কখন যে আমার চোখ লেগে এসেছিল তা মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম আমি এই ঘরে এসে পড়েছি। আর আমার থেকে খানিকটা দূরে এসে দাঁড়িয়েছে সেই লোকটা। আমি কিছু বুঝতে পারিনি। আমার 2টো হাত পা দড়ি দিয়ে ঘরের একপাশে একটা বড় থামের সাথে বেঁধে রাখা রয়েছে। মুখটা তখনও খোলা। আমি সামনের দিকে তাকিয়ে অবাক গলায় বলেছিলাম, আপনি আমায় এভাবে বেঁধে রেখেছেন কেন? ছেড়ে দিন আমায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা হিংস্রভাবে হেসে উঠেছিল। আর শুধু তাই নয়, তার পাশে এসে দাঁড়িয়েছিল একটি মেয়ে। কিন্তু ওটা কি? পাশে রাখা একটা বড় প্লেট। এত বড় প্লেট আমি এর আগে
খুব কম দেখেছি। তবে তবে সেই প্লেটের ওপর যেটা রাখা রয়েছে সেটা সেটা মানুষের পা ছাড়া অন্য কিছু হতেই পারে না। মানুষের গোটা পাটা যেন ভাজা হয়েছে, আর সেই পায়ের নখগুলো পর্যন্ত এখনো স্পষ্টভাবে দেখা যায়। প্লেটের ওপর সেই পাটা হাঁটুর নিচ থেকে একদম পায়ের আঙুল পর্যন্ত রয়েছে। আমি প্রথমে কিছু বুঝতে পারলাম না। লোকটা ও মেয়েটা আমার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ হেসে চলল। তারপর লোকটা বলল, হ্যাঁ কল্লোল, তুমি যে এক্সপোর্ট কোয়ালিটির মাংসের পকোড়াটা খেয়েছো, সেই মাংসটা না আসলে আমাদের শেষ হয়ে গেছে গো। এটাই সেই মাংস। নতুন একটা আস্ত মাংস স্টোর করে রাখাটা প্রয়োজন হয়ে পড়েছে, বুঝলে? তাই আর কি তোমায় বেঁধে রাখা হয়েছে। যেটুকু মাংস আছে সেটুকু মাংস শেষ হয়ে গেলে তারপর তোমায় দিয়ে শুরু করব। কথাটা বলে মেয়েটা হাসতে হাসতে একটা হাতে একটা আস্ত পকোড়া বার করলো। তারপর সেই পকোড়াটা আমার সামনে ভেঙে ফেললো। ভেতর থেকে মাংসটা দেখিয়ে বলল, তোমার আগে যে এখানে এসেছিল এটা সেই মানুষটারই মাংসের পকোড়া, আর তুমি সেটাই খেয়েছো, বুঝলে? কথাটা এমনিতেই বিশ্বাস করা সম্ভব ছিল না, কিন্তু তখনও আমার চোখের সামনে বড় প্লেটে রাখা সেই আস্ত একটা পা ভাজা রয়েছে। ব্যাপারটা দেখে কেমন যেন পেটের ভেতরটা গুলিয়ে উঠল। আমি চিৎকার করে বললাম, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দিন। হঠাৎ করে মনে পড়ে গেল এর আগের কাজের কথা। নৃশংস বড় ভয়ানক ছিল সেই সমস্ত কাজ। তার মানে কি আসলে এরাও তেমনি এক ক্যানিবেল? মানুষের মধ্যে লুকিয়ে বসে থাকা মানুষের মাংস খাওয়া নরখাদক গোত্রের নাকি এরা দুজন? আমার মনের মধ্যে ভাব নিয়ে থাকা ভাবনাটাকে সত্যি করে দিল সেই মেয়েটা। প্লেট থেকে দুটো হাত ধরে তুলে নিল সেই ভাজা পাটা, তারপর একটা আস্ত কামড় বসিয়ে দিল সেই পায়ের ওপর। একটা অদ্ভুত শব্দ করে পা থেকে খানিকটা মাংস তুলে নিল। তারপর মনের আনন্দে চিবিয়ে খেতে লাগলো আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটাকে আমি এতদিন ধরে আমার গুরু ভেবে এসেছি, যাকে এতদিন ধরে আমার আইডল ভেবে আমি আমার কাজ করে এসেছি। সেই লোকটা আমার চোখের সামনে দেখতে দেখতে সেই পায়ের আঙুলের দিক থেকে এক কামড়ে কেটে নিল 3টি আঙুল। আমি আর সহ্য করতে পারলাম না। জ্ঞান হারাবার মুহূর্তে শুনতে পেলাম সেই লোকটা হাসতে হাসতে বলছে, কি হলো? তাহলে নতুন কাজ শুরু করা যাক, হ্যাঁ? কি বলো তুমি? দেখুন তীর্থঙ্কর বাবু, এই আমাদের উপর আপনার যে সামান্য রাগ রয়েছে তা আমি বুঝতে পারছি। তবে আমরা খবরের কাগজের লোক, আমাদের কিছুই করার নেই। কোন একটা খবর আমরা পেলে তার পেছনে লেগে থেকে তার সত্যি মিথ্যা যাচাই করা আমাদের কাজ। তাই আশা করব আপনি আমার সাথে সহযোগিতা করবেন। আরে না না অমরবাবু, আপনাদের কাজই তো এটা, আর আপনাদের জন্যই তো আমাদের সত্যি মিথ্যে সমস্ত খবরগুলো সকলের কাছে পৌঁছে যায়। আপনার যা প্রশ্ন করার আছে আপনি তা করতে পারেন। আমার কাছে খবর রয়েছে এরপর আপনার যে দুটো উপন্যাস প্রকাশ পেয়েছে সেই দুটো উপন্যাস সাধারণ মানুষের জন্য নয়। আর তাছাড়া সে দুটো উপন্যাস কখনোই কোনো দুর্বল হৃদয়ের মানুষ পড়ে সম্পন্ন করতে পারবেন না। অনেকেই গল্পগুলো মাঝপথ পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছেন তার বৃহত্তর ভয়াবহতার কারণে। আপনি হঠাৎ এমন গল্প লেখা শুরু করলেন কেন? আপনি তো সামাজিক গল্প লিখতেন কিংবা প্রেমের গল্প লিখতেন, তাই না? আচ্ছা, এবার আপনি আমায় বলুন তো, আমার লেখা কটা বইয়ের নাম আপনি জানেন? আপনার প্রথম বেস্ট সেলার উপন্যাস অন্ধকারের ফাঁদে, আর দ্বিতীয় বেস্ট সেলার উপন্যাস ওরা নেমে এলে। তাছাড়া আপনার এই যে উপন্যাস আজ প্রকাশ পেতে চলেছে তারও যে অনেক কপি অগ্রিম বুকিং হয়ে গেছে সেটাও আমাদের জানা আছে। আর সেই উপন্যাসের নাম আপনি রেখেছেন আর একটা খুন। অমরবাবুর কথা শেষ হওয়ার আগেই তীর্থঙ্কর হেসে ফেলল। তারপর সামনে রাখা কফির মগ তুলে নিয়ে এক চুমুক কফি খেয়ে নিয়ে বলল, আরে অমরবাবু,
আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিলেন। আপনি নিজে এখনো পর্যন্ত আমার 3টি উপন্যাসের কথা জানেন, যেগুলো বেস্ট সেলার। অথচ আমার প্রথম উপন্যাস ছিল কিন্তু রোমান্টিক উপন্যাস, মনির চোখের বাইরে। প্রথম যে সামাজিক উপন্যাস আমি লিখেছিলাম সেটা কিন্তু লেখা হয়েছিল এই আমাদের সমাজের দুর্নীতিগ্রস্ত গরিব নিঃস্ব মানুষগুলোকে নিয়ে। সেই উপন্যাসের নাম আমি লিখেছিলাম আমাদের জন্য। অথচ দেখুন, সেই সব উপন্যাসের কথা কেউ জানেই না, তার নাম পর্যন্ত কারো মনে নেই। অথচ আমার এই উপন্যাস পাবলিশ হবার আগেই সবার চোখের ঘুম কেড়ে নিয়েছি। আসলে কি বলুন তো, আমরা যতই ওই ভালো হবার কথা বলি, ভালো চিন্তা করার কথা বলি, আমাদের মনের কোণে কোথাও না কোথাও একটা খারাপ কিছু লুকিয়ে থাকে, কোথাও না কোথাও একটা হিংস্রতা লুকিয়ে থাকে। আর সেই সমস্ত প্রকাশ হয়ে পড়ে আমাদের চিন্তা ভাবনা, বই পড়া এবং সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে। আর তাই পরপর আমার 3টে বই 3 বছরে বেস্ট সেলার হতে চলেছে। অমরবাবু বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, তবে আপনার এই বইগুলো যে সমাজের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলছে, সেগুলো কি আপনি জানেন? কিছু কিছু মনোবিদ এই সমস্ত বই ব্যান করে দেওয়ার কথা পর্যন্ত বলেছেন। হ্যাঁ, দেখুন অমরবাবু, আমার এই সমস্ত বই ব্যান হয়ে গেলে আমি তখন অন্য কোনো গল্প লেখা শুরু করব। তবে আমি এটা বুঝতে পেরেছি, মানুষ ওই সাদামাটা প্রেমের গল্প কিংবা মানুষের দুঃখের গল্প শুনতে আর চায় না। মানুষ শুনতে চায় শক্তির কথা, ক্ষমতার কথা, আর শুনতে চায় হিংসার কথা, হিংস্রতার কথা। আপনি যখন সিনেমা দেখতে বসেন তখন আপনি কোন ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন? অ্যাকশন ফিল্ম কিংবা সুপার ন্যাচারাল সিরিয়াল কিংবা সায়েন্স ফিকশন? আপনি মোটেই রোমান্টিক কিংবা সামাজিক সিনেমা দেখতে পছন্দ করবেন না। আর যদিও করেন তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আমরা যখন ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফি দেখতে থাকি তখন পর্দার দিকে তাকিয়ে ভাবতে থাকি কখন ওই হরিণটাকে বাঘটা ধরে খেতে শুরু করবে। কারণ হরিণটাকে তো আমরা খেতে পারছি না, তাই বাঘটা খেতে থাকলে তার মধ্যে থেকে আমরা আমাদের কল্পনাটা ভেবে ফেলি। আসলে দুনিয়াতে কেউ ভালো নয়, বুঝলেন তো? আমরা শুধু ভালো হবার মুখোশ পরে থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের বাকিরা ভালো থাকতে দেয়। শেষের দিকে তীর্থঙ্করের কথাগুলো কেমন যেন অস্বাভাবিক জোরে হয়ে আসছিল। কথা বলতে বলতে সে সামান্য উত্তেজিত হয়ে পড়ছিল। তাই দেখে অমরবাবু বললেন, তীর্থঙ্কর বাবু, আমি বুঝতে পারছি আপনি উত্তেজিত হবেন না। তবে আমি শুনেছি আপনার আগের দুটো উপন্যাসের সাথে বেশ দুজন উঠতি লেখকের লেখা অনেকটা মিল পাওয়া গেছে। আর তার চেয়েও আশ্চর্যের কথা হলো, যে দুজনের লেখার সাথে আপনার লেখার অনেকটা মিল পাওয়া গেছে, সেই দুজন অস্বাভাবিকভাবে নিরুদ্দেশ হয়ে গেছে। তীর্থঙ্কর এবার অমরবাবুর কথা শুনে হেসে ফেলল। তারপর তাকে কফি খাওয়ার জন্য ইশারা করে বলল, তাহলে আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি তাদের কোনো লেখা নিজের নামে চালিয়ে দিয়েছি, আর তাদের নিরুদ্দেশ করে দিয়েছি আমি। তাহলে কোনো পাণ্ডুলিপি তো নিশ্চয়ই থাকবে, কি তাই না? আর এত বড় উপন্যাস যদি আমি কারোর কপি করি, তাহলে কোথাও না কোথাও তো সে কিংবা তার বাড়ির লোক অথবা অন্য কেউ জানতে পারবে। ব্যাপারটা দেখুন, লেখার ক্ষেত্রে অনেক সময় ব্যাপারটা এমন হয়ে যায় যে আমরা যেই লেখা অনুসরণ করতে চাইছি বা কেউ আমাদের লেখা অনুসরণ করতে চাইলো কিংবা আমার মতো করে কেউ লিখতে চাইলো, তারপর আমি যখন তেমনই কিছু একটা লেখা বাইরে বার করলাম, অনেকেই বলল সে নাকি লেখাটা আগেই লিখেছে। এমনটা লেখার ক্ষেত্রে অনেকের হয়ে থাকে অমরবাবু। বা এমনটা তো হতে পারে যে কারুর লেখার সাথে আমার লেখার অনেকটা মিল পাওয়া গেল, অথচ দুজনের কেউই জানি না যে দুজনে একই লেখা লিখছে। এমনটা তো বিজ্ঞানীর কিছু আবিষ্কারের ক্ষেত্রেও হয়েছে। তার মানে তো এটা নয় অমরবাবু। আর দেখুন, তাছাড়া আমার কি প্রয়োজন আছে বলুন তো এসব উঠতি লেখকদের লেখা চুরি করার? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি যদি বলেন, আমি তাহলে প্রকাশকের কাছ থেকে আমার লেখার পাণ্ডুলিপি আপনাকে আমি এনে দেখাতে পারি।
আমি আসলে সেভাবে বলতে চাইনি তীর্থঙ্কর বাবু। আসলে ব্যাপারটা কাকতালি হলেও উপন্যাস প্রকাশের পরেই কিন্তু আপনার সমস্ত উপন্যাস বিক্রি হয়ে যায়। পরবর্তী মুদ্রণের পরেও সেই একই ব্যাপার। আর এটা আপনার দুটো উপন্যাসের ক্ষেত্রেই হয়েছে। আপনি জানেন কিছু সমালোচক থাকে যারা আপনার লেখার সমালোচনা করে, তারাই কিন্তু ব্যাপারটা প্রথম নজরে এনেছিল। আর যাদের কথা তারা বলেছে তাদের নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটাই আমাদের আরও ধাক্কা দিয়েছে। প্রথম যে নিরুদ্দেশ হয়েছে তার নাম সুনির্মল রায়, আর দ্বিতীয় জনের নাম হলো অমলকান্তি ভট্টাচার্য। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো প্রথম জন নিরুদ্দেশ হয়েছে 2 বছর আগে, দ্বিতীয় জন নিরুদ্দেশ হয়েছে আগের বছর। তাহলে তাহলে আপনি বলতে চাইছেন এই যে আমার একটা উপন্যাস আজকে বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই এই বছরে কেউ নিরুদ্দেশ হয়েছে? অমরবাবুর মুখটা কেমন কালো হয়ে গেল। সেভাবেই সে বলল, দেখুন, নিরুদ্দেশ তো একজন হয়েছে, আর সব থেকে বড় ব্যাপার হলো সে এই শহরেই থাকে। এই শহরে একটা প্রাইভেট কোম্পানিতে সে কাজ করত। একদিন কোম্পানি থেকে ফেরার পথে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, আর তার ফোনটাও খুঁজে পাওয়া যায় না। আর সব থেকে বড় সমস্যাটা কি বলুন তো তীর্থঙ্কর বাবু? ওই ছেলেটি, মানে যে নিরুদ্দেশ হয়েছে, ওই কল্লোল সেন নামের ছেলেটি তার অফিস থেকে বেরোবার সময় তার এক সহকর্মীকে বলে বেরিয়েছিল যে সে সেই দিন আপনার সাথে দেখা করতে আসছে। এবার তীর্থঙ্করবাবু আর বসে থাকতে পারলেন না। নিজের সোফা থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন, তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন সে আমার এখানে এসেছিল আর তারপর আমি তাকে নিরুদ্দেশ করেছি? কিন্তু তাতে আমার কি লাভ? উত্তেজিত হবেন না তীর্থঙ্কর বাবু, আমি আপনাকে সে কথা বলছি না। তবে আমি বলতে চাইছি, দেখুন তীর্থঙ্কর বাবু, এই সব কিছুর সাথে আপনার কোনো সম্পর্ক নেই হয়তো, কিন্তু এমনটা হতেই পারে যে কেউ আপনাকে ফাঁসাতে চাইছে। তীর্থঙ্কর আস্তে আস্তে মাথা ঠান্ডা করে সোফাতে বসলেন। তারপর বললেন, কল্লোল সেন নামের ছেলেটি যখন নিরুদ্দেশ হয় তখন পুলিশ আমার কাছেও এসেছিল। সে আমার এখান থেকে বেরিয়ে কোথায় গিয়েছে তা আমি জানি না, তবে আমার এখান থেকে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। আসলে সে আমার সাথে দেখা করতে এলেও আমি তখন বাড়িতে ছিলাম না, আর কাজের লোক ছিল, আর আমার বোন ছিল। সে আমি না থাকার ফলে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গিয়েছিল। কেউ যদি আমায় ফাঁসাতে চায় তাহলে আমার এখানে কিছুই করার নেই অমরবাবু। এই সময় কাজের লোকটি এগিয়ে এসে সামনে রেখে গেল 2 প্লেট স্যান্ডউইচ। তীর্থঙ্কর একটা স্যান্ডউইচ তুলে নিয়ে কামড় বসিয়ে বলল, অমরবাবু, দেখুন, আপনি খবরের কাজের লোক, আপনার কাছে এমন অনেক তথ্যই আসবে। তবে আপনি চাইলে আপনাকে আমি আমার গোটা বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারি। কোথাও আমি কাউকে লুকিয়ে রাখিনি। কথাটা বলতে বলতে সামান্য হেসে ফেলল তীর্থঙ্কর রায়। কিন্তু অমরবাবু কেমন যেন সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল তার দিকে। তারপর সামনে রাখা স্যান্ডউইচটা হাতে তুলে নিয়ে আলতো করে কামড় দিল। একটু চিবোতে চিবোতে বলল, বেশ ভালো খেতে কিন্তু স্যান্ডউইচটা। রেসিপিটা কি নতুন? আমার গিন্নি কিন্তু মাঝে মাঝে নতুন রেসিপি ট্রাই করে। তীর্থঙ্কর বাবু, যদি কিছু মনে না করেন তাহলে রেসিপিটা যদি পাওয়া যেত। এতক্ষণ গম্ভীরভাবে সমস্ত কথাবার্তা চলছিল। এবার অমরবাবুর এই কথায় তীর্থঙ্কর রায় হেসে ওঠে। অমরবাবুও হাসেন। তারপর বলেন, কিছু মনে করবেন না তীর্থঙ্কর বাবু, আসলে আমাদের কাজটাই এমন যে সবকিছু চুলচেরা বিশ্লেষণ করতে হয়, সবার হাড়ির খবর খুঁচিয়ে বার করতে হয়। কিন্তু যাই বলুন তীর্থঙ্কর বাবু, আপনার উপন্যাসগুলো যেন একটু অন্যরকম, যেন মনে হয় যে লিখেছে সে গোটা ঘটনাটা নিজের চোখের সামনে থেকে দেখেছে। আর ওই আগের গল্পে সেই জ্যান্ত মানুষের কান কেটে নেওয়ার ব্যাপারটা ভাবলেই কেমন যেন একটা গা ঘিন ঘিন করে ওঠে। আমরা তো দুর্ঘটনা দেখেছি, খুন যখন দেখেছি, কিন্তু তবুও আপনার লেখা পড়তে পড়তে যেন মনে হয় চোখের সামনে দেখতে পাচ্ছি একটা হাত পা কাটা মানুষ ছটপট করছে মাটিতে শুয়ে। কি বিভৎস! এসব লেখেন কি করে? রাতে ঘুম হয় তো আপনার? তীর্থঙ্কর আবার অমরবাবুর কথা শুনে হেসে ওঠে। তারপর স্যান্ডউইচটা শেষ করে বলে, আসলে প্রথম একটু অসুবিধা হতো, মাথার মধ্যে ব্যাপারটা ঘুরতো। তবে বাবাই শিখিয়ে দিয়েছিল কিভাবে
এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে দূর করতে হয়। এখন আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? অমরবাবুর মাথাটা হঠাৎ করে ঘুরে উঠল। কোনো রকমের চেয়ারের হ্যান্ডেলটা ধরে তিনি নিজেকে সামলাতে সামলাতে বললেন, হঠাৎ করে মাথাটা এভাবে ঘুরছে কেন তীর্থঙ্কর বাবু? খাবারের কিছু ছিল নাকি? তীর্থঙ্কর এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সামনের চেয়ারের উপর হেলে পড়া অমরবাবুর দিকে। আজ সকালের দিকে সেই বীভৎস ব্যাপারটা ঘটে গেছে। আমার যখন চোখ খুলল তখন আমি বুঝতে পারলাম আমার শরীরে কেউ একটা পুশ করছে। আমি বাধা দিতে গেলাম, কিন্তু পারলাম না। আমার দুটো হাত পা বাঁধা। আর ঠিক তখনই দেখতে পেলাম আমার আমার টেবিলের কাছে চেয়ারের উপর বসে রয়েছে সেই লোকটা। সে এখন আমার ডায়েরির পাতাগুলো উল্টে উল্টে দেখছে। এক সময় সমস্তটা দেখে নিয়ে বলল, বাহ, সবই তো দেখছি ঠিক আছে, একদম যেমনটা চেয়েছিলাম। পুরো দেখছি তেমনটাই হয়েছে। হ্যাঁ, তোমার এলেম আছে কিন্তু বলতে হবে কল্লোল। আমার মুখটা বন্ধ ছিল এতক্ষণ, এবার মুখটা খুলে দেওয়া হলো। চিৎকার করে বললাম, কেন আটকে রেখেছো আমায়? কেন আটকে রেখেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দেব, কিন্তু ছেড়ে দিলে তুমি হেঁটে যেতে পারবে তো? একবার একবার তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। আমি পায়ের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। একটা তীব্র চিৎকার আমার গলা ছিঁড়ে যেন বাইরে বেরিয়ে গেল। আমার দুটো পা হাঁটুর তলা থেকে কেটে নেওয়া হয়েছে। গোটা জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু আমি অনুভব করতে পারছি না কেন। আমার পায়ে কোনো যন্ত্রণা নেই। শুধু যন্ত্রণা কেন, আমার কোমরের নিচ থেকে আর কোনো কিছুরই অস্তিত্ব যেন আমি বুঝতে পারছি না। কি করছো? কি করছো তোমরা আমার সাথে? তোমরা আমার সাথে কি করছো? আহা কল্লোল, চিল্লামিল্লি কেন? বেশি কিছু নয়, আমাদের মাংসটা শেষ হয়ে গেছিল, তাই তোমার দুটো পা না কেটে নিলাম। আই ইঞ্জেকশন দেওয়া আছে, কোনো কিছু তুমি বুঝতে পারবে না। এরপর ওই হাঁটু থেকে কোমর পর্যন্ত কাটবো, তারপর দুটো হাত, তারপর আস্তে আস্তে গোটা শরীর কাটবো। তবে ওই ওষুধের জন্য তোমার শরীরটা কিন্তু বেঁচে থাকবে, তোমার মস্তিষ্ক বেঁচে থাকবে, মন বেঁচে থাকবে। তারপর আস্তে আস্তে মাথাটা পর্যন্ত। এই না না, বেশি হয়ে যাচ্ছে। কোমরের পর থেকে কাটতে শুরু করলে আর বোধ হয় কল্লোল, আর বোধ হয় বেঁচে থাকার সম্ভাবনা নেই, বুঝেছ কি, তাই না? মেয়েটি মাথা নাড়ায়। তখনই দেখতে পেলাম আমার দুটো পা কাটা অবস্থায় পড়ে রয়েছে একটু দূরে। আমার চোখ ফেটে কান্না আসতে লাগলো, মুখ থেকে চিৎকার বেরিয়ে আসতে লাগলো, কিন্তু তাদের কোনো কিছুতেই যেন কোনো ভ্রুক্ষেপ নেই। দেখতে পেলাম আমার ডায়েরিটা তুলে নিয়ে গেল তারা, যে ডায়েরিতে এতদিন ধরে আমি এখানকার বীভৎস দৃশ্য আর আমার মানসিক যন্ত্রণার কথা লিখেছি। যাওয়ার আগে মেয়েটি আরেকটা ইঞ্জেকশন দিয়ে গেল আমায়। আমার দু চোখ ভরে নেমে আসতে লাগলো ঘুম। আমি অনেক কষ্ট করে বাইরের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু এখান থেকে সেই ছোট ছোট নিচু জানালাটা দিয়ে বাইরে একটা ভাঙা দেওয়াল আর শ্যাওলা ছাড়া আর কিছুই দেখা গেল না। বারবার মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল, বাবার কথা, বন্ধুদের কথা, সব কিছু মনে পড়ে যাচ্ছিল। আমার জামাটা কোথায়? জামাতে আমার সেই পেনটা ছিল, যে পেনটা আমি প্রথমবার স্টেজে কবিতা বলতে গিয়ে পুরস্কার পেয়েছিলাম। এটা আমি সবসময় আমার কাছে রাখি। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম আমার গোটা শরীর উলঙ্গ, শরীরে একটা কাপড়ের চিহ্ন মাত্র নেই, আর হাঁটুর তলা থেকে
দুটো পা কেটে নেওয়া হয়েছে। রক্তে রক্তে চারপাশটা ভাসছে, কিন্তু কিন্তু আমার একটু ব্যথা হচ্ছে না। দু চোখ বুজে ঘুম আসতে লাগলো। শেষ পর্যন্ত আমি মনে মনে বললাম, হায় ভগবান, এভাবে আমায় বাঁচিয়ে রেখো না, এভাবে এভাবে আমায় বাঁচিয়ে রেখো না, আমায় আমায় স্কাউন্ডেল, শয়তান, তোমরা আমায় এখানে ধরে রেখেছো কেন? আমি প্রথমেই বুঝেছিলাম এই সব কিছুর সাথে তোমার নিশ্চয়ই কোনো না কোনো একটা হাত আছে। ওই বাকি 3টে ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়া, তোমার 3টে উপন্যাস প্রকাশ, আর আহা, আর কিছু বলতে হবে না অমরবাবু, আপনাকে আর কিছু বলতে হবে না। তবে আপনাকে একটা সত্যি কথা আমি আজ বলি, বুঝলেন? যে তিনজন ছেলের কথা আপনি বলেছেন, সেই 3জন ছেলে আমার কাছে এসেছিল। তাদের নিয়ে আমি একটা ওই যৌথ প্রজেক্টে কাজও শুরু করেছিলাম। প্রথমে কিন্তু এমনটা ভাবিনি, জানেন তো অমরবাবু। প্রথমে ভেবেছিলাম আমার লেখা প্রেমের উপন্যাসের সামাজিক উপন্যাস এই সবগুলোতে আর কি হয়ে যাবে। বাবা তখনও বেঁচে ছিলেন। বাবা চেয়েছিল আমি একজন লেখক হব, আমারও ইচ্ছা ছিল তেমনটাই। তবে বাবা যখন বিছানায়, তখনও আমার কোনো লেখা ভালোভাবে নাম করতে পারেনি, জানেন তো। আমার এই বোনটাকে নিয়ে যে আমার সেই সময়টা কিভাবে কেটেছে সেটা শুধু আমিই জানি। একদিন হঠাৎ করে একটা ব্যাপার ঘটে যায়। আমাদের বাড়িতে একটা কাজের লোক ছিল। তখন সেই কাজের লোকটার টাকা দেওয়া সম্ভব হয়নি বলে সে কাজ ছেড়ে চলে যায়। তখন আমাদের খাওয়ার মতো কোনো কিছুই নেই। একদিন বাড়ির কাছে একটা ভিখিরি এসে থাকতে শুরু করে। রাতের বেলা তাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে আসি আমরা। তারপর তাকে খুন করে তার মাংস রান্না করে বাবাকে খাইয়ে দিলাম। আমরাও খেয়েছিলাম। প্রথমটা একটু ঘেন্না ঘেন্না হলেও পরে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি। সেই ভিখিরিটাকে আমরা প্রায় কয়েকদিন ধরে রেখে দিয়ে তার মাংস খেয়ে জীবন কাটিয়েছি। আর তখনই দাদার মাথায় আসে এমন অদ্ভুত গল্প লেখার কথা। কিন্তু ওভাবে লেখার পরেও দেখলাম তার মধ্যে কি যেন একটা নেই, যেন সমস্তটাই একটা বানানো ঘটনা বলে মনে হচ্ছে। আসল সত্যিটুকু তার মধ্যে যেন নেই। তাই আমি একটা পরিকল্পনা করি। একটা ছেলেকে প্রথমে নিয়ে আসি, যৌথভাবে কাজ করব এই সব বলে। তারপর তাকে এই ঘরে, এই আপনাকে যেখানে বেঁধে রেখেছি ওইখানেই বেঁধে রাখি। একটা ডায়েরি আর একটা পেন রাখি টেবিলের উপর। তারপর তাকে কখনো খেতে দিই, কখনো দিই না। মানসিক অত্যাচার করতে থাকি। তবে শারীরিক অত্যাচার কখনো কিন্তু আমি করিনি। এটা কিন্তু সত্যি বলছি আপনাকে অমরবাবু। সে ভয়ে তার প্রতিদিনের কথা লিখতে থাকে ওই ডায়েরিতে। আর তারপর একদিন তার ঘুমিয়ে থাকার সুযোগে ঘরের ভেতরে ঢুকে ডায়েরিটা বার করে নিয়ে যেতে বুঝতে পারি কি অমূল্য সম্পদ আমি হাতে পেয়েছি অমরবাবু। তারপর ওই ছেলেটাকে খুন করে তার মাংস খাই। আর ওই তার হাতে লেখা ডায়েরিটা কিছুটা এদিক ওদিক করে আমার প্রথম উপন্যাস ছাপাই। প্রথম উপন্যাসটাতেই কিন্তু কিস্তিমাত হয়ে যায়। আর তারপর পর দুটো উপন্যাস এইভাবেই চলতে থাকে অমরবাবু। তার মানে আপনি 3জনকে খুন করেছেন? এই না অমরবাবু, 3জনকে নয়, মাত্র 2.5 জনকে। একবার আপনার ডান দিকে ঘুরে তাকান। অমরবাবু ডান দিকে ঘুরে তাকালেন, আর তার সাথে সাথেই তার মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। ওটা কি? আপনি যার কথা বলছিলেন না, কল্লোল সেন, ওটা সেই। আজ তার লেখা উপন্যাসটা বেরিয়ে যাবে। তারপরে তার মাংসটুকু আমরা আস্তে আস্তে শেষ করব। আর তারপর আপনাকে ধরব। কিন্তু আমি তো আপনাকে কোনো সাহায্য করব না।
আমি আপনার জন্য কিচ্ছু লিখব না। আমি আপনার কাছ থেকে লেখা চাই না, তার জন্য এই বাড়িতে অনেক ঘর আছে। আপনি শুধু সেই 3 জন লেখকের কথাই জানতে পেরেছেন। তবে এছাড়াও যারা আমাদের সন্দেহ করেছিল তারাও আছে এই বাড়িতে। অনেকগুলো পাতাল ঘর আছে, বুঝলেন তো। সময় সুযোগ হলে আপনাকে আমি সেসব না হয় ঘুরিয়ে দেখাবো। তো আপনাকে এখানে নিয়ে এলাম কল্লোলকে দেখানোর জন্য। এই একবার তাকিয়ে দেখুন। অনেকক্ষণ থেকেই আমার মনে হচ্ছিল আশেপাশে কেউ যেন এসে পড়েছে, কিন্তু কিন্তু মাথার মধ্যে একটা ভারী ভাব, আমার শরীরের কিছু একটা প্রভাবে আমি চোখ ভালোভাবে খুলতে পারছিলাম না। এবার চোখ খুলে দেখতে পেলাম সেই লোকটা আর সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ঠিক আমার জায়গায় থামের সাথে বাঁধা রয়েছে একটা লোক। তার চোখে চশমা। সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে, কিন্তু তার কথা আমি শুনতে পাচ্ছিলাম না, কারণ আমার দুটো কান আর নেই। এত কিছুর পরেও আমি যে কিভাবে বেঁচে আছি সেটাই আমি বুঝতে পারছিলাম না। তবে তার চেয়েও আশ্চর্যের কথা হলো, আমার কিন্তু একটু কষ্ট হচ্ছিল না। সেদিন যখন ওই কাবেরী নামের মেয়েটি সোজা আমার ঘরে ঢুকে আমার হাতের ওপর খামর বসিয়ে দিল, তখন আমার কেমন যেন কষ্ট হচ্ছিল না। আমি অপেক্ষা করছিলাম মৃত্যুর জন্য। সেই লোকটা আর বাঁধা লোকটা, এমনকি মেয়েটা আমার দিকে তাকিয়ে কিছু যেন একটা বলে চলেছিল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। আস্তে 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 আমার চোখ বন্ধ হয়ে আসছিল। বুঝতে পারছিলাম এই তীর্থঙ্কর রায় আসলে মানুষ নয়, মানুষের আড়ালে সে একজন নরখাদক, আর সে একজন ঠক মানুষ। আমি কেন যে তার কাছে এসেছিলাম? ঝাপসা চোখে আমি সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলাম, আর দেখতে দেখতে আমি বুঝতে পারলাম সে আসছে, আর তার হাতে একটা মস্ত ছুরি। সেই ছুরিটা আমার গলার কাছে ঠেকালো। আর কয়েক মুহূর্ত, কিন্তু তার আগেই বাইরে থেকে কিছু শব্দ শোনা গেল, যেন মনে হলো কয়েকটা ভারী বুটের শব্দ, আর তার সাথে কারোর চিৎকার। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে শব্দ বেরিয়ে এলো না। বেঁধে রাখা সেই লোকটা চিৎকার করে বলে উঠল, আমরা এখানে, বাঁচান, বাঁচান। তখনই ঘরের মধ্যে প্রবেশ করলো পুলিশ ইন্সপেক্টর ও 4 কনস্টেবল। এই যে অমর বাবু, আপনি যদি সমস্ত ব্যাপারটা না জানাতেন তাহলে আমরা কিছুতেই আপনাকে খুঁজে বার করতে পারতাম। ওই বাড়িতে কাজের লোকটিকে জেরা করে সমস্ত কিছু আমরা জানতে পেরেছি। আর যখন নিচের ঘরে গিয়ে পৌঁছায় তখন দেখতে পাই আপনাকে বেল্ট পরানো হচ্ছে। এমন 2 জন অপরাধী এমন ভালো মানুষ যে সমাজের বুকে বসবাস করছে যে আমরা কিছুতেই বুঝতে পারিনি। আমার সন্দেহ হয়েছিল স্যার, আর তাই ওই বাড়িতে ঢোকার আগে বাইরে আমার বন্ধুকে রেখে এসেছিলাম। তাকে বলেছিলাম 1 ঘন্টার মধ্যে যদি আমি না ফিরি তাহলে যেন পুলিশে খবর দেয়, এবং সেই বাড়িতে ঢুকে যাকে সামনে পাওয়া যাবে তাকে যেন জেরা করে। আমি কফিটা খাইনি, এমনকি ওই স্যান্ডউইচটাও খাইনি, মুখে দিয়ে ফেলে দিয়েছিলাম। আমার সন্দেহ হয়েছিল এই স্যান্ডউইচে কিছু মেশানো রয়েছে, আর তাই আমি অজ্ঞান হয়ে যাওয়ার নাটকটা করি। তীর্থঙ্কর বাবু যখন সবকিছু নিজের মুখে স্বীকার করে তখন আমি সবকিছু আমার কাছে রেকর্ড করি। কিন্তু ওই পাতাল ঘর থেকে আপনি মোট কতজনকে উদ্ধার করতে পেরেছেন? আপনাকে নিয়ে মোট 4 জনকেই বেঁধে রাখা হয়েছিল, এবং তাদের সকলের মুখে একটা বেল্ট পরানো ছিল। নিচের ঘরগুলো এমনভাবে তৈরি যেন সেখানকার কোনো শব্দ উপরে না আসে। তবে একটা অর্ধেক বডি আমরা পেয়েছি। খুব অদ্ভুতভাবেই তার কিন্তু জ্ঞান রয়েছে, তবে তার হাত পা এমনকি 2টো কান পর্যন্ত কাটা। অমর সান্যাল পুলিশের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পুলিশের গাড়িতে উঠে বলল, ওদের দুজনের জন্য ফাঁসি ছাড়া অন্য কিছু না হয় সে ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন। আর সমাজে এখনো এরকম অনেক নরখাদক ঘুরে বেড়াচ্ছে স্যার। আমার ভাগ্য আর আপনাদের হাত জোশ, তাই আজ আমি বেঁচে গেলাম। পুলিশের জিম্মায় পুলিশের গাড়িতে বসে 2 জন চিৎকার করতে লাগলো,
তীর্থঙ্কর আর কাবেরী। তাদের মুখটা এখন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল তাদের দাঁতগুলো সাধারণ মানুষের চেয়ে সামান্য বড় হয়ে এসেছে। পুলিশের গাড়ি ওদের নিয়ে চলল থানার দিকে। তবে গোটা ব্যাপারটা জনগণের নিরাপত্তার কথা ভেবে লুকিয়ে রাখা হলো। এখনো পর্যন্ত অমরবাবু নিজেও জানতেন না এরপর কি হতে চলেছে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে ছিল বাল্মীকি, পার্থ, রূপঙ্কর, সূর্যশঙ্কর, শ্রাবস্তী, বর্ণালী ও আমি নীলাঞ্জন। আবহ সঙ্গীত সূর্য, প্রচ্ছদালঙ্করণ পিয়ালি। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।